ক্যাম্পে ফিরবেন না? রাত হচ্ছে অনেক। মীরার মিহি কণ্ঠস্বর। ওশান জবাব দিল না, বরঞ্চ আরেকটু নিবিড়ভাবে মীরাকে বক্ষস্থলের সাথে চেপে ধরল। মীরা ধরেই নিল, এবার তার হাড়গোড় ভেঙে চুরমার হবে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার, তবুও মুখ ফুটে বলল না ওশানকে সরে যেতে। ওশান তার কাঁধে মাথা রেখে আঁখি জোড়া বন্ধ করে আছে, ঘন ঘন শ্বাস টেনে তার কেসের সুঘ্রাণ নিচ্ছে। কেসের একগুচ্ছ উষানের হাতের মুঠোয় বন্দি। খানিকক্ষণ বাদে কণ্ঠের খাদ নামিয়ে উষান প্রশ্ন করল, কি শ্যাম্পু ইউজ করো চুলে? আমিও এই শ্যাম্পু ইউজ করব। তাহলে যখন তোমাকে মিস করব তখন নিজের মাথায় চুল কেটে ঘ্রাণ নিলে অ্যাটলিস্ট একটু হলে অস্থিরতা কমবে। মীরা গলায় শব্দ করে হাসল, নম্র হাতে উষানের মাথায় হাত দিয়ে হাস্যরত অবস্থায় বলল, আপনার মাথায় চুল আছে যে কাটবেন? নাক মুখ কুঁচকে নিল উষান। আসলেই তো, তার মাথায় চুল কোথায় যে কাটবে? তাদের চুল বড় রাখার নিয়ম নেই, একটুখানি চুল বড় হতে না হতেই কেটে ফেলতে হয়। কিয়ৎ সময়ের সুখে থাকার প্রতিক্রিয়াটা বিফলে গেল। ভাবার পর উষান তপ্ত শ্বাস ছাড়ল সময় নিয়ে। বক্ষস্থলে মিয়ে থাকা মীরাকে দুই হাতে আগলে ধরল। ঘন কান পর্যন্ত মীরার চুলগুলোতে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমার চুল এত ঘন কিন্তু ছোট কেন মীরা? কেটে ফেলি। বড় চুল ভালো লাগে না, কিন্তু আমার যে লম্বা চুল পছন্দ। ভরাট কণ্ঠ। মীরার গা শিরশিরিয়ে উঠল। লোকটার আসক্তি মাখা কণ্ঠ এত চমৎকার কেন? শ্রবণ করা মাত্রই যেন হাত পা হিম হয়ে আসে সম্পূর্ণ। শান্ত বক্ষস্থলে উথাল পাতাল ঝড় বয়ে যায়। মীরা ঘরে থাকলো কিয়ংদশ। এতপর বলল, এখন থেকে বড় হলে আর কাটবো না। জবাব আসলো না কোনো। মীরা হাত ঘড়িতে সময় দেখল, তৎক্ষণাৎ আটকে উঠল সে। ছিটকে সরে গেল উষ্ণ আলিঙ্গন হতে। উষান একটু চমকে যায়, বলে, কি হয়েছে? মীরা ঘড়ি দেখিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেখুন 12টা বেজে গিয়েছে। এই বিল্ডিংটায় আগে থেকেই বলা ছিল 12টার পর আর প্রবেশ করা যাবে না ভেতরে। স্থির উষ্ঠধর প্রসারিত হয়ে হাসি রেখা ফুটে উঠল। মীরা ভুরু কুঁচকে নেয়। লোকটা হাসছে কেন? আশ্চর্য, আপনি হাসছেন কেন? এত রাত, কোথায় যাব আমি? উষান অধর যুগল কোণে হাসি বজায় রেখে ক্ষীণ সুরে বলল, কেন? আমি আছি না, আমার সাথে যাবে। কি পাগল? আপনার ক্যাম্পে গিয়ে আমি কি করব? আর ওখানে আমাকে ঢুকতে দিবে? বোকা মেয়ে, ক্যাম্পে কেন যাব? মীরা ললাটে ভাঁজ ফেলে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সে। তারই ভুল, যদি একটু খেয়াল রাখতো তখন বেশ আবেগপ্রবণ হয়ে উষানকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল। তাদের দুইজনের এতটা সময় কেটেছে বাহুডোরে আবদ্ধ হয়ে, সময়ের পরিধি সম্পর্কে খেয়ালই ছিল না। এক দৃশ্য সম্মোহনীয় মোহে আটকে ছিল দুইজন। মীরা জিজ্ঞেস করলো, তবে কোথায় যাব? আর আপনি না ট্রেনিং দিতে এসেছেন? এভাবে ক্যাম্পে না ফিরলে সমস্যা হবে না? উষান উঠে দাঁড়ালো, পকেট থেকে ফোন বের করতে করতে উত্তর দিল, ট্রেনিং দিতে এসেছি, নিতে না মেয়ে। আমি ক্যাম্প থেকে বের হতে পারবো, নিয়ম আছে। বসো তুমি, আজ রাতের জন্য থাকার ব্যবস্থা করছি। পূর্ণিমার তখন দ্বিতীয় দিন। বেঞ্চিতে পা গুটিয়ে বসেছিল মীরা। এতক্ষণ পর পা দুটো ভূমি স্পর্শ করালো। চিনচিন করছে। পুরো এক সময় একই ধারে বসে থাকার কারণে পা দুটো অবশ হয়ে এসেছে। উঠে দাঁড়িয়ে হাঁটাহাঁটি করলো। অদূরে দেখলো উষান আসছে। সে মীরার নিকটে পৌঁছে বলল, চলো। মীরা পাল্টা প্রশ্ন করলো ছটপট, কোথায় যাব? বেশি প্রশ্ন করো মেয়ে, চলো আগে, গেলে দেখতে পাবে। বাইকে করে আধা ঘন্টার মাঝখানে বিলাসবহুল এক বাংলোর সামনে এসে থামে বাইক। মীরা তার নেত্রযুগল বড় সড়ো করে দেখছে সম্মুখ। দর্শন করা শেষে কৌতূহলী কণ্ঠে বলল, এটা কার বাংলো? এখানে কেন এসেছি? উষান মাথার হেলমেট খুলতে খুলতে প্রতি উত্তর করল, আমার ফ্রেন্ডের। আজ রাতটা এখানে থাকবো। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে প্রেস করলো না উষান। দরজার পাশে থাকা টাচ স্ক্রিনে ফটাফট কয়েকটা সংখ্যা বসিয়ে দিল। এতপর ক্যাচ করে একটা শব্দ প্রতিধ্বনিত হলো। স্ক্রিনে লেখা উঠল, পাসওয়ার্ড ম্যাচ। দরজা খুলে যাবার পর মীরার হাত নম্রভাবে ধরে উষান অন্তর্ভাগে প্রবেশ করলো। চারিপাশে আলিশান ভাব, দেখতে কিছুটা রাজপ্রসাদের মতো লাগলো মীরার নিকট। কিয়ৎ দূর যেতেই একটা 5 বছর বয়সী বাচ্চা ছুটে এসে উষানের পা জড়িয়ে ধরে চেঁচিয়ে বলল, চাচ্চু ইজ ব্যাক। আলগোছে বাচ্চাটাকে কোলে তুলে তার গালে চুমু খায় উষান। হৃষ্টচিত্তে জবাব দেয়, ইয়েস। হাউ আর ইউ টুইঙ্কেল? মিস মি? মিসড ইউ লট চাচু।
Where is your papa, Twinkle? Dad in the washroom. He is coming. টুইঙ্কেল লাফিয়ে উষানের কোল থেকে নামলো। মীরার সামনে দাঁড়িয়ে চোখ গোল গোল করে ওকে দেখলো কিছুক্ষণ, তারপর জিজ্ঞেস করলো, হু ইজ সি? ইয়োর ওয়াইফ? এডমি ওয়াইফ, প্রিন্সেস। ওয়াও, সি ইজ টু মাচ কিউট চাচু। নিরু উত্তর নির্বাক রূপে উষান আর টুইঙ্কেলের কথোপকথন শ্রবণ করছে মীরা। এতটুকু বাচ্চা মেয়ে, সে কিনা ওয়াইফ মানে বোঝে, আর কত সুন্দর স্পষ্টতা ইংরেজিতে কথা বলছে টুইঙ্কেল। মীরা ধরে নিল টুইঙ্কেল নির্ঘাত বাংলাদেশি নয়। সে তাকালো উষানের পানে। তৎক্ষণাৎ উষান কণ্ঠের খাদ নামিয়ে তাকে বলল, টুইঙ্কেল বাংলাদেশে জন্মায়নি। আমার ফ্রেন্ড ইফরাদ ও এতদিন আমেরিকায় ছিল, কয়েক মাস হলো বাংলাদেশে ফিরেছে। মীরা উষানের কথা শ্রবণ শেষে টুইঙ্কেলকে কোলে তুলল। মিষ্টি হেসে প্রশ্ন করল, হোয়াট ইজ ইয়োর নেম কিউটি? টুইঙ্কেল। টুইঙ্কেল ইফরাদ। অ্যান্ড ইয়োর? মীরা। তাওরাদ ইমরোজ মীরা। টুইঙ্কেল মীরার গালে ফটাফট দুটো চুমু খেলো, বলল, সুইট নেম। সিঁড়ি বেয়ে নেমে এলো সুদর্শন এক পুরুষ। মীরা ধারণা করলো সে টুইঙ্কেলের বাবা এবং উষানের সে কাঙ্ক্ষিত বন্ধু। লোকটা নেমে এসে উষানকে জড়িয়ে ধরল। শেষে মুচকি হেসে বলল, ফাইনালি আসলি তুই আমার বাসায়? থ্যাঙ্কস টু ভাবি। হ্যাঁ, তার জন্যই এই প্রথমবার আমার বাসায় তোর আসা। লোকটি তাকালো এবার মীরার পানে, বলল, আসসালামু আলাইকুম আপু, আমি ইফরাত। মীরা হেসে সালামের জবাব দিল। নিজের নাম বলে আবারও চুপসে। ইফরাত উষান কথা বলতে বলতে সামনে এগোলো। মীরা যায় তাদের পিছু পিছু। টুইঙ্কেল তখন মীরার কোলে। মীরার চুল নিয়ে কিছু একটা করার অপ্রাণ চেষ্টা করছে। মীরা গভীর চোখে একবার তা দেখে বলে উঠল, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু ইউথ মাই হেয়ার? ইহু নাথিং। টুইঙ্কেলের সাথে মীরা সখ্যতা গড়ে উঠল যেন অল্প খানিক সময়ের মধ্যেই। রাতের খাবার মীরার হাতে খেয়ে টুইঙ্কেল অনাবশ্যক জেদ ধরে সে মীরার সঙ্গে ঘুমাবে। ইফরাত মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ধামকেও নিজের সাথে নিতে পারেনি। শেষে সে হাল ছেড়ে বলল, ভাবি আপনার কি সমস্যা হবে টুইঙ্কেল আপনার সাথে ঘুমালে? সমস্যা না হলে আজ রাতের জন্য না হয় ও আপনার সাথে ঘুমাক। মেয়েটা আজ একটু বেশি জেদ করছে, এর আগে কখনো এমন করেনি। আজ কি হয়েছে বুঝতে পারছি না। মীরা মৃদু কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, কিসের সমস্যা? আপনি গিয়ে না হয় নিজের কাজ করুন, টুইঙ্কেল আজ আমার সাথেই থাক। ইফরাত উষানের সাথে কথা বলতে বলতে বাহিরে চলে যায়। তারা রুম থেকে চলে যেতে মীরা ব্যস্ত হয় টুইঙ্কেলকে ঘুম পাড়াতে। মেয়েটাকে ঘুম পাড়াতে তেমন একটা বেগ পেতে হয় না তার। ক্ষীণ সময়ের মাঝেই মীরাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরে টুইঙ্কেল ঘুমে বিভোর। কিয়ৎক্ষণ পর মীরা টুইঙ্কেলের পাশ থেকে সন্তর্পণে উঠে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে বসল। ফোন বের করে রুহিকে নিজের অবস্থান বলল, না হলে নিশ্চিত মেয়েটা চিন্তায় পাগল হয়ে যাবে। কথা বলা শেষে কল কেটে উঠতে নিবে তৎক্ষণাৎ কোথায় থেকে উষান এসে তার কোলে এসে মাথা দিয়ে শুয়ে পড়ল। মীরা একটু ভড়কায়, নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? উষান নির্লিপ্ত। সে পকেট হাতিয়ে একটা কাগজ আর কলম বের করে মীরার সামনে থাকা সেন্টার টেবিলের ওপর রাখল। এতপর বলল, কাগজটায় দ্রুত সাইন করো তো মীরা, ভাঁজ খুলবে না। মীরা ভুরু কুঁচকে সন্নিহান গলায় বলল, কিসের কাগজ এটা? আমার সাইন বা কেন দরকার এতে? দরকার আছে বলেই তো সাইন করতে বলছি, দ্রুত করো, আমার তাড়া আছে। ভাঁজ খুলে একটু পড়ে দেখি। চট করে উঠে বসলো উষান। মুখশ্রীর অভিব্যক্তি বদলানো ক্ষীণ, চেহারা এলো থমথমে ভাব। গম্ভীর গলায় ফের বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না মেয়ে? ওকে দেন ফাইন, চলে যাই আমি, সাইন করার দরকার নেই। কাগজ তুলে উষান উঠতে নিলে মীরা ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আশ্চর্য, এভাবে বলছেন কেন? দিন, আমি করে দিচ্ছি সিগনেচার। কলম হাতে ধীরে সুস্থে মীরা সিগনেচার করলো। এতপর কাগজ কলম ফিরিয়ে দিল উষানের কাছে। উষান বসলো মীরার দিকে একটু নিবিড় হয়ে। কয়েকক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পর হুট করে উষান মীরার গাল ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। আচানক মীরার খয়েরি বর্ণের অধর জোড়া আঁকড়ে নিল নিজ উষ্ঠধরের মাঝে। মীরা থমকালো, ভীষণ চমকালো। হতবিহ্বল হয়ে চেয়ে রইল উষানের বদ্ধ নেত্র যুগলের পানে।
অপহরণের প্রথম প্রহর। রক্তিম বর্ণের অন্তরিক্ষের নিচে দল বেঁধে পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘের আড়ালে সময়ে ঢাকা পড়েছে হরিদ্রা সূর্য। সময়ের তালে তালে সে নিজের বিদায় বার্তা জানাচ্ছে। সমীরে তখনও নিদারুণ তপ্ততা। দ্রুত পদে নিত্যপর্ণের দোকান থেকে বের হলো মীরা। জলদি বাসায় ফিরতে হবে। ক্লাস শুরু হতে না হতেই ক্লাস টেস্টের রুটিন দিয়েছে তার। পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ বেশ। এখনও তেমন প্রস্তুতি নেওয়া হয়নি। মীরা হাঁটা ধরল তপ্ত রৌদ্রের মাঝে। অন্তরিক হুট করে মেঘবর্ণ রূপ ধারণ করল। দানবীয় শব্দধ্বনি থেমে থেমে আছড়ে পড়ছে। মনে হয় রৌদ্রের উত্তপ্তায় অতিষ্ঠ হওয়া মানুষদের স্বস্তি প্রদানের জন্য বৃষ্টি আসবে। মীরা লম্বা লম্বা কদম ফেলে হাঁটছে। তার পদচারণ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তো আবার কমে আসছে। বর্তমানে তার মন ও মস্তিষ্কের সকল নিউরন অন্যত্রে পড়ে। তারা গহীন চিন্তায় মগ্ন। মীরা বেশ মনোযোগ সহকারে ভাবছিল উষানের কথা। লোকটার সাথে তার যোগাযোগ। কোনোরূপ কথাবার্তা নেই। আজ 1 সপ্তাহের মতো হবে। উষানের কড়া শিডিউল মেনটেন করে ট্রেনিং দিতে হচ্ছে। উষান ট্রেনিং দিচ্ছে মূলত জুনিয়রদের, যাদের এসি পদের আওতাভুক্ত করা হয়। মীরা চরম আহত হয় যখন এই বার্তা তার কর্ণ গোচর হয়। তার মাঝে মধ্যে আফসোস হয় বড্ড, কেন সে এমন ব্যস্ত মানুষটার প্রেমে পড়ল। তপ্ত শ্বাস ছাড়ল মীরা। বিড়বিড়িয়ে বলল, আপনাকে ছাড়া একটা মুহূর্ত যে আমার নরক যন্ত্রণা সমেত মনে হয়। আমি বাকি জীবনটা কাটাবো কি করে বলুন তো শেহজাদা। হাঁটার গতি বাড়ালো। মস্তিষ্কের নিউরনে আটকে থাকা সেই সুন্দর দিনটার কথা মনে করল মীরা। ফের আরও একবার লাজুক নেত্রে দৃষ্টি নত করল তৎক্ষণাৎ। উষানের স্পর্শ। অনাকাঙ্ক্ষিত সেই স্পর্শ তার দেহে এখনও কাঁপুনি তৈরি করে। সে কি ভয়ঙ্কর অনুভূতি। তবে পরবর্তীতে যখন স্পর্শটার অধিকারের দিকটা খুঁজতে যায়, তখন তার অন্তঃকরণ বক্ষস্থল অদৃশ্য কষ্টে জর্জরিত হয়। সে না হয় প্রথম দিন আবেগের বশে উষানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু পরবর্তী দিনগুলোতে তো দূরত্ব বজায় রেখে চলতো। তাদের মাঝে যে এখনও কোনো পবিত্র সম্পর্ক গড়ে ওঠেনি, পরিণয় হয়নি। তাহলে সেই স্পর্শের কি নাম দেবে সে? আচানক ঝমঝমিয়ে বৃষ্টি নামল। উত্তপ্ত ভূমি শীতল হতে লাগলো। মীরা সকল চিন্তা দূরে ফেলে হাতের ব্যাগগুলো ভূমিতে ফেলল শব্দ করে। 2 হাত 2 দিকে ছড়িয়ে দিয়ে অন্তরিক্ষের পানে চেয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। আহা বৃষ্টি, পরম শান্তির বৃষ্টি। বৃষ্টি বিলাসে মত্ত হলো সে। অদূরে নাম না জানা গাছে বসে থাকা নীলচে রঙের পাখি দুটোই বোধহয় মুগ্ধ হয়ে দর্শন করল শ্যামকন্যার বৃষ্টি বিলাস। শুভ্র প্রভাতের আগমন ঘটেছে কিয়ৎকাল পূর্বে। তখন সময় 6টা ছুঁই ছুঁই। অন্তত তাড়াহুড়ো করে বরফ সমেত ঠান্ডা পানি দিয়ে গোসল করে মাত্র বাথরুম থেকে বের হলো উজান। তার কোমরে তোয়াল পেঁচানো। শরীরে বাকি পোশাক বলতে আর কিছুই নেই। ঠান্ডায় এক প্রকার দাঁতে দাঁত লেগে আসছে তার। কাল রাতে অবিরত বর্ষণ বর্ষিত হওয়ার দরুন পানি এতটা ঠান্ডা হয়ে রয়েছে। বাম হাত দিয়ে অন্য আরেক তোয়ালি দিয়ে মাথা মুছতে মুছতে সবে কক্ষের মাঝখানে এলো, তৎক্ষণাৎ কোনো নারীর বিকট এক চিৎকার কর্ণপাত করে হাত ফসকে উজানের তোয়াল পড়ে গেল ভূমিতে। ও মাই গড, ছি, এটা আমি কি দেখলাম। সিয়া উজানকে এক পলক দেখে চটজলদি উল্টো ঘুরে দাঁড়ালো। উজান ভীষণ চমকে দ্রুত করে বিছানায় পড়ে থাকা সবুজ রঙের কাপড়টা নিজের সমেত পেঁচিয়ে নিল। এতপর প্রশ্ন ছুড়ল, কি আশ্চর্য মিস লাফালাফি, আপনি এত সকালে আমার ফ্ল্যাটে, আমার রুমে কি করছেন? সিয়া উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন বসল, আগে বলুন আপনি কি গায়ে পোশাক জড়িয়েছেন? আমি কি ঘুরবো? অবশ্যই। আমি ব্যাঙের মতো নির্লজ্জ নয় যে তার রুমে হুটহাট প্রবেশ করব। সিয়া চটে গেল প্রচণ্ড পরিমাণে। তিক্ত কণ্ঠে বলল, আপনি আবার আবার আমাকে ব্যাঙ বলছেন? আচ্ছা, আমাকে কোন অ্যাঙ্গেলে ব্যাঙের মতো লাগে বলুন তো। আমি কি ব্যাঙের মতো দেখতে, নাকি ব্যাঙের মতো ঘ্যাগর ঘ্যাগর করে ডাকে? উষ্ট দ্বারা অধর চেপে মৃদু হাসল উজান। বলল, ব্যাঙের মতো দেখতে কিনা জানি না,
কিন্তু মাত্রই তো ব্যাঙের মতো করে ডেকে দেখালেন। আর কি লাগে? প্রমাণ হলো তো আপনি ব্যাঙ। অ্যান্ড মিস, আপনি কিন্তু দারুণ ডাকতে পারেন ব্যাঙের মতো। রুষ্ট চাহনি নিক্ষেপ করল সিয়া। কটমট করে কিছু বলতে গিয়েও থেমে গেল। লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে। দারুণ চালাক মানব তো। মৌনতা বোঝায়। নীরবতা ধ্বংস করে উজান বলে উঠল, কিসের জন্য আমার ফ্ল্যাটে এসেছেন বললেন না তো মিস ব্যাং? আর আমার বাসার ঠিকানা পেলেন কোথায়? ফ্ল্যাটের দরজাই বা কে খুলে দিল? উজানকে মাথা হতে পা পর্যন্ত পরখ করে সিয়া বাঁকা হাসি দিল। হাসিটা দর্শন করা মাত্রই ভুরু কুঁচকে নেয় উজান। মেয়েটার মাথায় আবার কি শয়তানি ঢুকলো কে জানে। 2 কদম এগোলো সিয়া। ক্ষীণ সুরে বলল, এসেছিলাম তো এক কাজে, কিন্তু এখানে এসে যে আপনাকে হাফ লেডিস অবস্থায় দেখব তা তো জানতাম না। জানলে আরও আগে আসতাম আমি। ইস, দারুণ বিনোদন দিলেন সকাল সকাল উজান সাহেব। হক চকিয়ে নিজের প্রতি দৃষ্টিপাত ফেলল উজান। তৎক্ষণাৎ তার চক্ষু ছানা বড়া। তাড়াহুড়ো করে এটা কি গায়ে জড়িয়েছে সে? উমাইশার শাড়ি। মাই গড, কি লজ্জাজনক ব্যাপার স্যাপার। উজান উঠে পড়ে দৌড় লাগালো বাথরুমে। শিয়ার অবস্থা তখন হাসতে হাসতে নাজেহাল। ফুলো ফুলো গাল দুটো তার হাসতে হাসতে ব্যথায় জর্জরিত হয়ে নাজেহাল অবস্থা, তবুও হাসি যেন থামার নামই নিচ্ছে না। তখন সায়ংকাল, অম্বর জুড়ে ক্ষীণ নীলাভাব বজায় রয়েছে। ক্ষণকালে সেইটুকুই বিদায় নিচ্ছে ধীরে ধীরে। অম্বরের এক কোণে টিম টিম করে জ্বলছে সন্ধ্যা তারা। শীতল সমীরের সাই সাই পদচারণ। এক ফালি চাঁদের রশ্মি প্রতিফলিত হয়েছে নিখুঁতভাবে মীরার বাসার সামনে সুইমিং পুলে। অন্তত মনোযোগ সহিত মীরা তাই লক্ষ্য করছিল এতক্ষণ যাবৎ। মাঝে মধ্যে মৃদু শব্দে মুখশ্রী কুঁচকে হাঁচি দিচ্ছে রুহি গম্ভীর মুখে বসে। মীরা দীর্ঘ শ্বাস ফেলে বলে উঠল, আর কতক্ষণ এমনি বসে থাকবি? সরি বললাম নাকি? প্রমিস ইয়ার, আর ভিজবো না বৃষ্টিতে। একটু নর্মাল হয় এবার। জবাবহীন রুহি নীরবে প্রস্থান করল কক্ষ হতে। মীরা হতাশ হয়, মেয়েটা এত রাগছে কেন? একটু তো বৃষ্টিতেই ভিজেছি, সুসাইড তো আর করার চেষ্টা করিনি। আশ্চর্য। কিয়ংদশ বাদে রুহি হাসল। মীরার গায়ে ধপ করে বসল। হাতে তার এলোমেলো ধোয়া উড়ন্ত কফির মগ। মীরার হাতে মগ দিয়ে হতাশ কণ্ঠে বলল, গম্ভীর স্বভাবের অ্যাক্টিং করা এত কঠিন কেন জান? ভাবছিলাম আর সারাদিন তোর ওপর রাগ কইরা গম্ভীর হয়ে থাকবো, পারলাম না। নাকে কেমন উৎসুক করে। কফি গলাধকরণ করতে করতে মীরা হঠাৎ কেসে উঠল। জিজ্ঞেস করল, গম্ভীরের অ্যাক্টিংয়ের সাথে নাকের কি সম্পর্ক? আশ্চর্য। আছে আছে, বুঝবা না তুমি। খাও এখন জলদি, আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বইলা আসি। মীরা বাম ভুরু উঁচু করে বলল, নতুন? কবে হলো? রুহি একটু লাজুকতা রূপ ধরার ভান ধরল। হলো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে থেমে থেমে বলল, এই তো কয়েকদিন। কাহিনী দেখছো বেব, আমি লজ্জা পাওয়ার অ্যাক্টিংও করতে পারি না, কি মুশকিল। কৌতুক শুনেছে। এমনিভাবে হাসলো মীরা। রুহি ততক্ষণে ফোন হাতে নিয়ে পাশের কক্ষে চলে গিয়েছে। মীরা উঠে দাঁড়ালো। উদ্দেশ্য তার কিচেন। হাতের কফির মগটা ধৌত করা প্রয়োজন। পথিমধ্যে যেতে আচানক ফোনের মেসেজ টন কর্ণপাত হলো। ফিরে আসা বৃদ্ধা আঙুল দ্বারা টাচ স্ক্রিন স্পর্শ করতেই তার নেত্র সম্মুখে দৃশ্যমান হলো ইংরেজি বর্ণমালার মাধ্যমে প্রেরিত ছোট্ট একটা বার্তা। বার্তাটি কিছুটা এরূপ, কাম টু দ্য গ্রাউন্ড ফ্লোর, আই এম ওয়েটিং ফর ইউ, কাম ফার্স্ট। ফোন হাতের কফি মগটা অবিন্যস্ত রূপে পড়ে রইল ম্যাট্রেসের ওপর। ধপাধপ পা ফেলার শব্দে ধীরে ধীরে মিলিয়ে গেল অনেকটা হাওয়ায় উড়ে কথাটার মতো করে মীরা বাতাসের বেগে ছুটল গ্রাউন্ড ফ্লোরে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরই হাঁপাতে হাঁপাতে চারপাশে নজর বোলালো। কোথায় সে? শটান হয়ে দাঁড়িয়ে সামনে এগোতেই বাধা প্রদান করা হলো পেছন হতে। একজোড়া শক্তপোক্ত হাত তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। চিবুক এসে স্থাপন হলো তার কাঁধে। এই যে উষান। মীরা তা বুঝতে বেগ পেতে হলো না। ক্ষীণ সময় বাদে ভরাট কণ্ঠে উষান বলে উঠল, আই অ্যাম হেয়ার ম্যাডাম, আই অ্যাম হেয়ার। রজনীর তৃতীয় প্রহর। জানালার উন্মুক্ত কপাট দিয়ে মুক্ত সমীর সাঁই সাঁই করে কক্ষে প্রবেশ করছে।
হিম অনিল। মীরা কাঁপুনি দিয়ে জড়সড় হয়ে চেপে বসল, দৃষ্টি ফেলল ল্যাপটপ স্ক্রিনে। স্ক্রিনে স্পষ্টতা দৃশ্যমান উষানের ঘুমন্ত মুখশ্রী। মীরা বিরক্ত হয়, মাত্রাতিক বিরক্ত। উষানের যদি ঘুমাতে হতো তাহলে তাকে ফোন দিয়ে এভাবে বসিয়ে রাখার মানেটা কি? এতটা দিন, পুরো 3 সপ্তাহ পর ফোন দেওয়ায় উষান তার সাথে একটু কথা বলবে তা না, লোকটা ঘুমাচ্ছে। বিরক্ত ভঙ্গিতে কণ্ঠ দ্বারা শব্দ উচ্চারণ না করে মীরা ল্যাপটপের স্ক্রিনে পরাপর কয়েকবার টোকা দেয়, বেশ জোরে, যার দরুন উষানের তন্দ্রা কাটে। চোখ পিটপিট করে তাকায় মীরার পানে। বিরক্ত সহিত বলে, কি সমস্যা? ঘুমাতে দিচ্ছ না কেন? মীরা ফুঁসে উঠল, কণ্ঠে কঠোরতা টেনে বলল, আপনি কি আমায় ফোন দিয়েছেন এভাবে আমায় বসিয়ে রেখে ঘুমানোর জন্য? হ্যাঁ, তবে তোমাকে তো আর বসে থাকতে বলিনি। তুমি চাইলে শুয়েও থাকতে পারো, পড়তেও পারো, যা ইচ্ছে করতে পারো, শুধুমাত্র স্ক্রিনের সামনে থাকলেই চলবে। এমন করে লাভ? এতদিন পর ফোন দিলেন, একটু কথা বলবেন না? উষান শোয়া থেকে উঠে বসে, মৃদু হেসে মাথার চুল এলোমেলো করে নিজের কতক্ষণ পর মীরাকে সূক্ষ্ম দৃষ্টিতে দর্শন করতে করতে শোধায়, আমি ঘুমাই কতক্ষণ জানো মীরা? মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমি ঘুমাতে পারি না কিছুতেই। বারবার তোমার চেহারা চোখের সামনে ভাসে, তোমার হাসি, তোমার হুটহাট রাগ করার দৃশ্য, এসব আমায় ঘুমাতে দেয় না কিছুতেই। ফোন তেমন একটা ইউজ করা হয় না ক্যাম্পে, বাট আজ তোমার কথা মনে পড়ল। ভাবলাম পাশে না হোক, অদূরে তোমার অস্তিত্ব আমার পাশে থাকলেও ঘুম হবে জাম্পেস, তাই এমনটা করা, বুঝেছ? আমি প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ঘুমাইনি, একটু ঘুমাতে দাও। এত নিষ্ঠুর হলে চলে? মীরার কঠিন হৃদয় গলে পানির মতো স্বচ্ছ এবং নরম হলো। তার দৃষ্টিপাত আটকালো উষানের মুখশ্রীতে। উষান যে ঘুমায়নি কতদিন তার স্পষ্টতা প্রমাণ দিচ্ছে উষানের নেত্রজোড়া, ঘুমশ্রীর বেহাল দশা। মীরার আচানক তিক্ত খারাপ লাগায় মন প্রাণ উজাড় হলো। সে কণ্ঠের খাদ নামিয়ে বলল, খেয়েছেন রাতে? তোমার খাওয়া হয়েছে নাকি খাওনি এখনো? তাহলে আমি কল কাটি, খেয়ে এসো। মীরা অস্থির চিত্তে তাকালো, তার নেত্রযুগলে অস্থিরতা ফুটে। উত্তেজিত হয়ে বলল, আর একটু দেখি না। উষান হেসে ফেলল, বলল, কি দেখবে? আমায় আর কখনো দেখোনি? আচ্ছা, আমি ছবি পাঠাচ্ছি, মন ভরে দেখিও। ওকে, আল্লাহ হাফেজ। আমি বলতে চাচ্ছিলাম আর একটু কথা বলি না। উষান জড়ালো শ্বাস ফেলল, কণ্ঠে অসহায়তা টেনে বলল, টাইম শেষ মীরা, এর থেকে বেশিক্ষণ কথা বলা যাবে না। আমাকে ট্রেনিং দিতে যেতে হবে। যাদের আমি ট্রেনিং দিই তারা ঘুম থেকে উঠে বসে আমার অপেক্ষায়। যেতে হবে যে, জেদ করে না। আপনি তো ঘুমাতেই পারলেন না আমার জন্য, এখনই যেতে হবে? একটু ঘুমান। উষান গায়ে সাদা শার্ট জড়িয়ে নিচ্ছিল, তারই মাঝে ব্যস্ত গলায় বলে উঠল, আমি এমনিতেও ঘুমাতে পারতাম না তোমাকে সামনে রেখে। তুমি আমার মাদকতাকে সামনে রেখে তাকে দর্শন না করে দেদারসে আমি ঘুমাই কি করে? কয়েক পল চোখে চোখে কাটল, বিদায় বার্তা ছাপিয়ে আসলো। উষান মীরাকে আরেক নজর দেখে চটজলদি ফোন কাটল। দুইজনের মাঝেই ব্যবধান অনেকাংশ। এই ব্যবধান ঘুচিয়ে অন্তঃস্থল ছটপট করাটা শিথিল করার উপক্রম নেই বই কি। তবে একটিবার চক্ষু দর্শন যেন তাদের জন্য অনেক অনেক কিছু। তারপর কাটলো কয়েক মাস, বড়জোর 3 মাস তো হবেই। মীরার আর তার শেহজাদার সাথে বাক্য আলাপ হয়নি। লোকটা নিশ্চিত তুমুল পরিমাণে ব্যস্ত। এই ভেবে ভেঙে আসে আর্তনাদময়ী ক্রন্দন। থামিয়ে রেখেছে মীরা, তার মন উচাটন হয়ে। কবে কবে পাবে আবার দর্শন উছানের? কবে সেই গায়ে কাঁপুনি ধরা কণ্ঠস্বর শ্রবণ করতে পারবে? মীরার পড়াশোনা চলছে পুরো দমে, পরীক্ষার চাপে তার বেহাল দশা। শতক্লান্তির মাঝে উষানের সাথে কথা বলার প্রহর, রুহির উদ্ভট কথা শুনে খিলখিল করে হাসা, টুইঙ্কেলের সাথে চমৎকার কিছু সময় অতিবাহিত করা, মায়ানের সাথে রাত নামলেই দীর্ঘক্ষণ আড্ডা, বাবার কণ্ঠ শুনে ক্লান্তি মেটানোর চেষ্টা। এভাবেই কাটছিল মীরার দিনকাল। কখনো অস্থির মন আছড়ে পড়তো মন খারাপ নিয়ে,
তখন নিজেকে কায়দা করে সামলায় মীরা। ভেঙে পড়া চলে নাকি এতটুকুতেই? মিষ্টি রুহি আমার চকলেট খেয়ে ফেলেছে। মীরা মাহাদির সাথে কথা বলছিল। বাবাকে বিদায় জানিয়ে সে কল কেটে এগুলো টুইঙ্কেলের নিকট। মেয়েটা গাল ফুলিয়ে কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করে আছে। লজ্জাবতী গাছের ছোঁয়া দিলেই যেমন তারা কুঁকড়ে যায়, তেমনি টুইঙ্কেলকে এখন আহ্লাদ সহিত কিছু বললে নিশ্চিত সে কেঁদে কেটে একাকার করবে। হলো তাই। কি হয়েছে প্রিন্সেস? টুইঙ্কেল নাক ফুলিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে হাত নাড়িয়ে অভিযোগের সুরে বলল, রুহি এই লাভঝাপ আমার চকলেট খেয়ে নিয়েছে মিষ্টি। ব্যাড গার্ল, ওকে বকে দাও এখনই। মীরা টুইঙ্কেলকে 2 হাত বাড়িয়ে কোলে তুলে গালে লেগে থাকা পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না সোনা, আমি এখনই রুহিকে ধরে বকে দিচ্ছি। ওকে ওকে। মীরা রুম থেকে বেরোনোর পূর্বেই রুহি আসলো তার রুমে। রুহিকে দর্শন মাত্র মীরা কপাট রাগ দেখিয়ে বলে, তুই ওর চকলেট খেয়েছিস রুহি? রুহি ভনিতা ছাড়া জবাব দেয়, হ্যাঁ। টুইঙ্কেলের থেকে কেন নিয়ে খেলি? বাচ্চা মানুষও, তোর খাবার হলে বাহির থেকে কিনে আনতি। খাওয়ার একটা ভ্যালিড রিজন আছে জান, ওইটা তো শোন আগে। মীরা ললাটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি রিজন? টুইঙ্কেল মিল্ক বার খাচ্ছিল, ধপধপে সাদা রঙের চকলেট। দেখ টুইঙ্কেল এমনিতেও কাগজের মতো সাদা, এখন যদি আবার সাদা চকলেট খেয়ে আরও সাদা হয়ে যায়। টুইঙ্কেলের ব্যাপার আমি রিস্ক নিতে পারবো না মীরা, তাই খেয়ে ফেলেছি। রুহির অহেতুক বক্তব্য শ্রবণ করে মীরা রক্তিম দৃষ্টিতে তাকায়। রুহি আমতা আমতা করতে করতে কামরা হতে পগার পার। রুহি যেতেই মীরা হাসে, গলায় শব্দ করে।